হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিকের যে 2025-এর কোশ্চেন ব্যাংক বেরিয়েছে সেই কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলি দেখাবো। ঠিক আছে, তো এই কোশ্চেন ব্যাংকটা তৈরি করেছে তো তোমাদের প্রিয় স্যার বিপ্লব স্যার। ঠিক আছে, তো বিপ্লব স্যার তাই নাম্বার ফোন নাম্বার এটা। ঠিক আছে, তোমাদের কোনো যোগাযোগ লাগলে সাজেশন বিষয়ে বা আর্টসের সাজেশন বিষয়ে যোগাযোগ লাগলেও হেল্প লাগলেও এই নাম্বারে ফোন করবে তোমরা। ঠিক আছে, তো দেখো আজকে আমি একটা একটা করে কোশ্চেনগুলি দেখাচ্ছি। কোশ্চেন ব্যাংকের প্রথম কোশ্চেন যে দেখতে পাচ্ছ, ফ্যাট পরিপাককারী উৎসেচক কোনটি? ফ্যাট পরিপাককারী উৎসেচক, তো তোমরা আনসার দেখতে পাচ্ছ লাইপেস। ঠিক আছে, তোমরা বায়োলজি কোশ্চেনগুলো ডাইরেক্ট শিখবা যে ফ্যাট পরিপাককারী উৎসেচক হলো লাইপেস, ফ্যাট পরিপাককারী উৎসেচক হলো লাইপেস। ঠিক আছে, বানানটান ক্লিয়ার? তারপরে ক্লিয়ার হলে হ্যাঁ করবা। ঠিক আছে, 2 নম্বর, পরিপাক শেষে আমরা খাদ্য গ্রহণ করি না, তো খাদ্যগুলি হজম হয়তো এই হজম হয়ে যে এটিকে পরিপাক। ঠিক আছে, পরিপাক শেষে প্রোটিন জাতীয় খাদ্য কিসে রূপান্তরিত হয়? এবার খাদ্যের বিভিন্ন টাইপ থাকে, প্রোটিন জাতীয় মাছ মাংসে প্রোটিন থাকে। ঠিক আছে, তো পেট জাতীয় অনেক থাকে না, তো এই প্রোটিন জাতীয় খাদ্য মানে মাছ মাংস মনে করো, এই প্রোটিন পরিপাক শেষে মানে আমরা মাছ মাংস জাতীয় জিনিস খাইলে পরিপাক শেষে এগুলি এই প্রোটিন জাতীয় খাদ্যগুলি কিসে রূপান্তরিত হয়ে যায়? এটা অ্যামাইনো অ্যাসিড, উত্তর কি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যায়। আবার কিছু কিছু খাদ্য খাইলে মানে একদম ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে, আমরা অ্যাসিড হয়ে যায় না, পেটে গ্যাস বদহজম হয়ে যায় না, এরকম কিছু কিছু খাবার খাইলে ফ্যাটি অ্যাসিড হয়ে যায়, অনেক কিছু হয়। হ্যাঁ, তো মনে রাখবা প্রোটিন জাতীয় খাদ্য খাইলে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাব। 3 নম্বর, মানবদেহের স্বাভাবিক রক্তচাপের পরিমাণ কত? ঠিক আছে, আমরা দেহে রক্তচাপ থাকে। ঠিক আছে, এই হৃদস্পন্দনের হার যেরকম থাকে না, এরকম রক্তচাপ। এবার এর মধ্যে রক্তচাপের মধ্যে ডিফারেন্ট আমরা মানুষের কয় না, প্রেশার হাই প্রেশার লো, এই জিনিসগুলো দেখা বুঝে আর কি। এর স্বাভাবিক হলো এতটুকু, 80 কম হলেও আবার অস্বাভাবিক, 120-এর বেশি হলে অস্বাভাবিক, এর মাঝখানে থাকলে স্বাভাবিক। আমরা এখানে সবাই যারা আছি সবাই এর মাঝখানে, 80 থেকে বেশি 120 থেকে কম, এর লেগে আমরা রক্তচাপ পরিমাণ স্বাভাবিক, মানে হাই প্রেশার নাই লো প্রেশারও নাই, বুঝছো নি? তো মানবদের স্বাভাবিক রক্তচাপের পরিমাণ কত? এটা 120 আর হাইপেন 80। হ্যাঁ, এটা আনসার। এবার 4 নাম্বার, গ্লাইকোলাইসিস উচ্চারণ কিতা? গ্লাইকোলাইসিস। কোষের এই গ্লাইকোলাইসিস জিনিসটা কোষের কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। ঠিক আছে, আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষ থাকে না, এবার প্রাণী কোষের ভিতরে আমরা অনেক কিছু থাকে, নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তো এবার নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজম থাকে না, তো তো এই সাইটোপ্লাজমে তাহলে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম উচ্চারণটা ভালো করে দেখবা, সাইটোপ্লাজম। ঠিক আছে, এবার 5 নাম্বার, কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? এবার আমরা ভাত খাই না, ভাত আটা জাতীয়, এটির মধ্যে শর্করা থাকে, বুঝছো নি? এবার শর্করার কারণে মানুষ মোটো হয়ে যায় গই, কি লেগা? অনেক সময় মানুষের কবি শুনবা যে ফ্যান খাইলে, খালি ফ্যান খাইলে একদম মোটো যাবে গ্যারান্টি। প্রত্যেকদিন যদি ভাতের ফ্যানেটি খাইতে পারো মোটো যাবে গই, কারণ ভাতের মধ্যে ভাতের সব ভিটামিন শর্করা ভিটামিন ফ্যানে যাগো না, এবার ফ্যানেটি ফালাই দেয় না, তো যার কারণে আমরা শরীরে ওই মেন যে শর্করাটা এটা ফ্যানের মাধ্যমে জাগ হয়ে যায়, এর লেগে আমরা শরীরে শর্করাটা পরিমাণটা স্বাভাবিক থাকি যায়। আমরা যদি সবসময় ফ্যান হালা ভাত খাইলেতাম তাহলে আমরা সবাই শরীরে শর্করা বাড়ে যেত, আমরা ক্ষতি হইতো। এর লেগে আমরা এমনি তো কই ফ্যান ফালাই দিই, কিন্তু এটা ফালানোর পিছনে রিজন আছে, এটা দরকার। নাহলে এত ওভার শর্করা হইলে প্রত্যেকদিন যত ভাত খাবো তত শর্করা খাবো, ক্ষতি হইব না, তো যার কারণে শর্করার পরিমাণটা কমে যায় আর কি। তো এবার কোনো কারণে ধরো বাইরে গেছে শর্করা, এটার নিয়ন্ত্রণ রাখে কোন হরমোনটা? এটা হলো ইনসুলিন হরমোন। কোনো কারণে শর্করা বাড়ে গেলে শরীরে এটাও নিয়ন্ত্রণ রাখে ইনসুলিন হরমোন। ঠিক আছে, শেষ। এবার 6 নাম্বার, উদ্ভিদের স্ট্রেস হরমোন কোনটি? উত্তর হলো এবিএ। শেষ, এবিএ মুখস্থ। উদ্ভিদের স্ট্রেস হরমোন কোনটি? এবিএ। 7 নাম্বার, নিচের কোনটি উদ্ভিদ হরমোন? এখানে অনেক হরমোন আছে, যদি এবিএ থাকতো এবিএও রাইট দিলে হইতো আমরা, কারণ 6 নাম্বার আমরা পাইছি না স্ট্রেস হরমোন এবিএ, এটা তো উদ্ভিদের না আছে। প্রশ্ন দিচ্ছে নিচের কোনটি উদ্ভিদের হরমোন, এখানে এবিএ থাকলে রাইট দিলে হইতো, কিন্তু অপশনটা এবিএ নাই, এর লেগা সাইটোকাইনিন আছে না, এটা হইলো উদ্ভিদের একটা হরমোন, সাইটোকাইনিন মুখস্থ, সাইটোকাইনিন। 8 নাম্বার, গুরু মস্তিষ্কের প্রধান কাজ কি? গুরু মস্তিষ্ক আমরার
মাথার মধ্যে যে মস্তিষ্ক ব্রেন মাথাটারে মস্তিষ্ক কমু। তো এই মাথায় এর প্রধান কাজ কিটা আমরা চিন্তা মিন্তা যে মাথা দিয়ে তো করি। তো চিন্তন, দেহের ভারসাম্য, ঐচ্ছিক চলন, প্রতিবত্ত ক্রিয়া, ঠিক আছে? তো প্রতিবত্ত ক্রিয়া, তো চিন্তন হলো মেন আর কি প্রধান কাজ। প্রতিবত্ত ক্রিয়া সবগুলি মাথা দিয়ে হয়, কিন্তু আমরা শরীরে যত কিছু মাথার তুন সব শুরু হয়। এর লেগে মাথায় রক্ত উঠে যাইলে মানুষ ওখানে মরে যাবে কই। তো মাথা হচ্ছে মেন, মাথার মধ্যে কিছু হইলে আর এটা ভালো করতে পারতো না। এর লেগা সব করলেও আমরা মাথার চিন্তনের দ্বারাই তো সব করব। এর লেগা গুরু প্রধান কাজ চিন্তন। প্রতিবত্ত ক্রিয়া মানে না হিতিয়ারে ঘুষি দিচ্ছে, আমি হিতিকে ঘুষি দিয়ে গেলাম, হিতিয়ারে কথাক্ষণ কছে আমিও বললাম, অ্যাকশান সেকেন্ড সাইড প্রতিবত্ত ক্রিয়া এরকম। এটা হলো প্রতিবত্ত ক্রিয়া, এটা ব্রেনের মাধ্যমে হয়তো, কিন্তু তারপরও মেন কাজ কিটা এটা চিন্তনটা, এটা মেন। এর লাগে এনে কোশ্চেন প্রধান কাজ, এর লাগে চিন্তনীয় দিবা, বুঝছো নি? তারপরে 9 নাম্বার বহু বিভাজন দেখা যায়। বহু বিভাজন এটা হইলো প্লাজমোডিয়ামে, ঠিক আছে? বিভাজন ওই দ্বিবিভাজন এরকম থাকে না, দ্বিবিভাজন ত্রিবিভাজন, এই একটা একটা প্রাণী দুইটা ভাগে ভাগ হয়ে যাবো কই, তাহলে একটা এটা হলো অপত্যজীব, আমরা কই না অপত্যজীব, তো এটা হলো মাতৃজীব, আর যে দুইটা সৃষ্টি হবে এটা হলো অপত্যজীব, ঠিক আছে? তো তো এনে কিতা কইছে এই প্লাজমোডিয়ামের জীবাণুটা একটা থেকে অনেকটা সৃষ্টি হয়ে যাবো কই, দুইটা না অনেকটা সৃষ্টি হয়ে যাবো কই, ঠিক আছে? তো মানে একটার থেকে অনেকভাবে বিভাজন হয়ে যাবো কই, অনেক প্রাণী হয়ে যাবো কই। এর লেগে এটার নাম হচ্ছে বহু বিভাজন আর কি। এটা কিসের দেখা যায়? প্লাজমোডিয়ামে, ঠিক আছে? 10 নাম্বার নিচের কোনটি স্ত্রী জনন তন্ত্রের অংশ নয়? দেখো জননতন্ত্র, পুং জননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র, এটা তো আমরা সকলে জানি। পুং জননতন্ত্র অন্তর্গত কিতা, স্ত্রী জনতন্ত্র অন্তর্গত কিতা। এবার প্রশ্ন হচ্ছে স্ত্রী জননতন্ত্র অংশ নয় কিতা কিতা, ঠিক আছে? এই 1 নাম্বার জরায়ু। জরায়ু হলো মেয়েরার যে শরীরের ভিতরে অঙ্গের মধ্যে ছেলে বা সন্তান বা মেয়ে সন্তান এটা থাকে, এটা হলো জরায়ু, ঠিক আছে? তো ছেলে মেয়ে যেটার মধ্যে থাকে আর কি, যে থলির মতো একটা জিনিস থাকে না, এটার মধ্যে থাকে, এটাই হলো জরায়ু। তো অনেক কিছু থাকে, সার্ভিক্স একটা অঙ্গ, এবারে ফ্যালোপিয়ান নালী এটাও একটা অঙ্গ, এইগুলো সব স্ত্রী জননতন্ত্রের অংশ। একমাত্র প্রোস্টেট গ্রন্থি এটা স্ত্রী জননতন্ত্রের অংশ নয়। তো প্রশ্ন নিচের কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ নয়? প্রোস্টেট গ্রন্থি। শেষের দিন মুখস্থ একদম ডিপলি বোঝানো লাগতো না, হ্যাঁ? এবার 11 নাম্বার হলো কোরকদগম পদ্ধতিতে অজনন ঘটে ইষ্টের। কোরকদগম পদ্ধতিতে অজনন ঘটে ইষ্টের। অজনন আর যৌনন, যৌন জনন মানে যেটা আচ্ছা এটার জননের চ্যাপ্টার অজনন ঘটে, এটা হলো ইষ্টে শেষ, এবং এটা কোরকদগম পদ্ধতিতে, এর মুখস্থ রাখবে। কোরকদগম পদ্ধতিতে অযৌন জনন ঘটে, এটা হলো ইষ্টে শেষ। এবার 12 নাম্বার নিচের কোনটি যৌনবাহিত রোগ, ঠিক আছে? যৌনবাহিত রোগ। এবার যদি কয় যৌনবাহিত রোগ, আমরা দেখবা অনেক সময় নাম শুনবা এইডস হয়, ঠিক আছে? তো মানে এটা একটা যৌনবাহিত রোগ, ঠিক আছে? মানে পরিষ্কার করে না থাকলে বা এসব খারাপ কিছু করলে যৌনজনন অনেক রকম রোগ হয়। মানে যৌনজনন ঘটিত রোগের সংখ্যার অভাব নাই, অনেক রকম রোগ হয় যদি ঠিকভাবে মানে সব কিছু ঠিকভাবে বাসে টাসে না চলে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, মানে অনেক রকম রোগ হয়। তো কিন্তু এখানে গনোরিয়া যৌনজনন ঘটিত রোগ, কিন্তু এইডস তো মেইন প্রধান। মনে রাখবা এইডস রোগ হলে কোনো মানুষ বাঁচত না পৃথিবীতে, এইডস রোগ হলে কোনো মানুষ বাঁচত না পৃথিবীতে, ঠিক আছে? তো এরপরে সিপিলিস, এগুলি এক একটা রোগ, এগুলি সব যৌনজনন ঘটিত। তবে সবচেয়ে প্রধান যেটা হলো এইডস আর কি, এইডস তো হলো যৌনজনন ঘটিত রোগের মধ্যে প্রধান আর কি। প্রশ্ন নিজের কোনটি যৌনজনন ঘটিত রোগ নয়, তাহলে আনসার হেপাটাইটিস হবো। এবার হেপাটাইটিসের মধ্যে অনেক রোগ থাকে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ অনেক থাকে, এটা হলো আলাদা টাইপ। তো প্রশ্ন যৌনবাহিত রোগ কোনটি নয়? হেপাটাইটিস শেষ। এবার 13 নাম্বার ওজোন স্তর অবক্ষয়ের জন্য দায়ী। দেখো আমরা অনেক এই বায়ুমণ্ডল আছে না, নিচের স্তরটারে 5টা স্তরে ভাগ করে। নিচের ট্রপোস্ফিয়ার, 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে, ঠিক আছে, একটা হালকা পলিথিনের মতো একটা স্তর থাকে, এটার নাম হচ্ছে ওজোন স্তর।
সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আইয়ে এটা যেটা আলো আইয়ে এটা তো আমরা পৃথিবীতে আইয়ে যেটা অতিবেগুনি রশ্মি আইয়ে এটা ওই ওজোন স্তরের মধ্যে আটকা যায় কই যদি না আটকাইতো ওই অতিবেগুনি রশ্মিটা আমরা শরীরে লাগলে আমরা ক্যান্সার হয়ে যেত আমরা রোগও যেত গা যার কারণে ওজোন স্তরিয়া আমরার জন্য উপকারী অতিবেগুনি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটা আটকা এলা ঠিক আছে কিন্তু বর্তমান সময় দেখা যাইতেছে কিন্তু জানো আমরা নেচে এই ট্রপোস্ফিয়ার অনেক দূষণ ঘটায় না অনেক কিছু যানবাহন টাউন পেট্রোল ডিজেলের অনেক মানে এডি ধোয়া এডি সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন এডি ওভার বেশি উৎপাদন করিয়েন না যার কারণে এডি আকাশে উঠতে উঠতে ওই ওজন স্তরিয়ার মধ্যে যায় এডি ধাক্কা খান না যার কারণে ওই স্তরিয়া আস্তে আস্তে কোনো কোনো জায়গাতে পাতলা হয়ে ছিদ্র হয়ে যার গই বুঝছো তো এবার ছিদ্র হলে অতিবৃষ্টি নেশা নামে যাবো না আমরা ক্ষতি হবো না তো এই যে ওজন স্তরে যে ছিদ্র হয়ে যার এটা দায়ী কেটা ওই ন্যাচের ক্ষতিকারক গ্যাস এটি না তো এটির মধ্যে প্রধান হচ্ছে সিএফসি তো প্রশ্ন ওজন স্তর অবক্ষয়ের জন্য দায়ী কেটা সিএফসি শেষ তো এবার সিএফসি পুরো নামাইলে ক্লোরোফ্লুরোকার্বন ঠিক আছে বুঝছো তো এবার 14 নম্বর নিচের কোনটি ওজন গ্যাস নয় ওজন গ্যাস উত্তর হলো N2 ঠিক আছে ওজন গ্যাস এবার ওজন গ্যাস কোনটিতে কয় জানো নেই যে গ্যাস এটির কারণে ওজন গ্যাসের ওজন স্তরের ক্ষতি হয় এটির কয় ওজন গ্যাস কোনটিতে কয় যে গ্যাসের কারণে ওজন স্তর ক্ষতি হয়ে যার কয় এটির ওজন গ্যাস যেমন মিথেন সিএফসি CO2 এটি সবটির কারণে ওজন স্তর ক্ষতি হয় প্রধান ক্ষতি হয়েছে সিএফসির কারণে প্রধান বেশি তো প্রশ্ন নিচে কোনটি ওজন গ্যাস নয় উত্তর হলো N2 উত্তর কিতা N2 শেষ এবার 15 নম্বর নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র ওই হলো অ্যাকোরিয়াম মেন যদি কৃত্রিম বাস্তুতন্ত্র হলো অ্যাকোরিয়াম বা শস্য ক্ষেত এবার বাস্তুতন্ত্র কারা এটা বুঝতে হবে যেখানে ঠিক আছে তো যেখানে একটার উপর একটা নির্ভর করে আর একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে গো এটার কয় বাস্তুতন্ত্র ঠিক আছে হ্যাঁ একটার উপর একটা নির্ভর করে যেটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে গো এটার কয় বাস্তুতন্ত্র তো শস্য ক্ষেতটাকে পৃথিবীতে ভগবানে বানাই দিয়েছে নি এটা আমরা বানাই না আমরা যেটা বানাই এটাই তো কৃত্রিম তো একটা কৃত্রিম বাস্তুতন্ত্র কিতা শস্য ক্ষেত শ্রেষ্ঠ 16 নম্বর খাদ্য শৃঙ্খল উৎপাদক কোন স্তরে থাকে একদম প্রথম স্তরে থাকবো সহজ কথা এবার খাদ্য শৃঙ্খল কারে কয় একটা ধরো ব্যাঙের কোনে খাবো ধরো ব্যাঙের খাবো হয়েছে সাপের কোনে খাবো ধরো না ধরো তারা খাবো ইগলে খাবো সাপোজ বুঝাইতে আছে আর কি হ্যাঁ বা অন্যভাবে যদি এটার থেকেও দূরে যায় শুনো এটার থেকেও যদি অন্যভাবে বুঝাই ধরো ঘাস উদ্ভিদ এটাতে কে খাইবো হরিণে খাইবো আচ্ছা গরু খাইবো বাট হরিণে খাইবো মনে করো এবার ধরো ঘাসের খাইবো হরিণের খাইবো কে বাঘে ঠিক আছে তো এই যে একটা করে যে একটার উপর একটা নির্ভর এটারে কয় খাদ্য শৃঙ্খল ঠিক আছে তো যে প্রধান শুরুটাকে হেতো উৎপাদক তো উৎপাদকটা একদম প্রথম স্তরে থাকবো না তো স্বাভাবিক কথা উৎপাদক মানে যে উৎপন্ন করে আর কি তো খাদ্য শৃঙ্খল উৎপাদক কোন স্তরে অবস্থান করে প্রথম স্তরে শ্রেষ্ঠ তাহলে MCQ 16টা শিখবা আপাতত এতটুকু আর যে কোনো সাজেশন লাগলে তোমরা এই নাম্বারে আজকে থেকে এই নাম্বারে ফোন করবা ঠিক আছে আর আমি তো সায়েন্সের টিচার তোমরাও জানো যার কারণে এমনি জাস্ট সাজেশনটা নিয়ে এমনি বুঝাতেছি হ্যাঁ তো একটু অ্যাডজাস্ট করে নিবা ঠিক আছে আজকের জন্য এতটুকু টাটা